This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে শর্মিষ্ঠা আর শুভজিৎ মিত্রের সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুম থেকে রয়েছি। আর শুরুতেই অবশ্যই এসআইআর সংক্রান্ত খবর। চাকুলিয়ার ঘটনা দেখেছি আমরা, ফারাক্কা দেখেছি, সন্দেশখালী দেখেছি, এবার ইটাহার শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনা এবং আগামীকাল সরস্বতী পুজো, তার আগে প্যান্ডেলের বাঁশ খুলে রীতিমতো বেঞ্চ ভাঙা হলো। এবং এই যে ছবি ইতিমধ্যেই ভাইরাল, পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, ছবি দেখাই আপনাদের, দেখুন ইটাহারের এসআইআর শুনানি কেন্দ্রে কি ভয়ঙ্কর ছবি, তাণ্ডব চলেছে সেখানে। কমিশনের কড়া বার্তা রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তারপরেও শুনানি কেন্দ্রের নিরাপত্তা কোথায়, এই প্রশ্নটা বারবার উঠছে। আবারও শুনানি কেন্দ্রে হামলা, তাণ্ডব। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বরূপ, প্রথম কথা, কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখনকার ছবিটাই বা কি? নিরাপত্তা রক্ষী কোন রকম কাউকে দেখা গেল? মঞ্জুরা, তোমাকে জানিয়ে রাখি, একটু বিস্তারিত বলি ঘটনাটা, যে 22শে জানুয়ারি অর্থাৎ আজ ইটাহারের বাসিন্দা জিন্নাতুন বিবির এসআইআর এর হিয়ারিং এর নোটিশে ডাক পড়েছিল ইটাহার হাই স্কুলে। এই কথা কিন্তু শুনেছিল তার স্বামী চান্দু সরকার। তিনি কিন্তু প্রথম থেকেই একটা ভয়ের মধ্যে ছিলেন যে আমার স্ত্রীকে হিয়ারিং এ ডাকা হয়েছে, তাহলে কি সমস্যা হবে, অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। দেখো, যেটা জানা গিয়েছে যে এই জিন্নাতুর বিবির বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরে এবং সেখানে তার বিয়ে হয় যে ইটাহারে। তারপরে কোনো একটা নামের গরমিল হয়েছিল, যার জন্য কিন্তু তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। আধিকারিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তাকে জিন্নাতুরকে বুঝিয়েছিল যে ভয়ের কোনো কারণ নেই, ডকুমেন্ট সাবমিট করলেই কিন্তু তোমার সমস্যা মিটে যাবে। কিন্তু তার স্বামী চান্দু সরকার সেই বিষয়টা মানতে চাইছিল না। আজকে সকালবেলা চান্দু সরকারকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যখন বাড়ির বাসিন্দারা খোঁজাখুঁজি করতে করতে পাশের একটি বাগানে যায়, সেখানে চান্দু সরকারের মৃতদেহ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়, মানে সে আত্মহত্যা করেছে। তারপরেই পরিবারের লোকজন তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে স্বাস্থ্যকেন্দ্র এবং হিয়ারিং সেন্টার, মানে ইটাহার হাই স্কুল বেশি দূরত্বে নয়। এই যে যখন তারা হাসপাতালে মানে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল, মৃত বলে ঘোষণা করার পর পরিবারের লোক কিন্তু ক্ষিপ্ত হয়ে, একেবারে স্থানীয় বিধায়কের নেতৃত্বে তারপরে এই তাণ্ডব চলে। পুলিশ প্রশাসন তারা কোথায় ছিল? দর্শকের ভূমিকায় তারা একদম প্রথম দিকে তো দেখো, বেশি পুলিশ তো মোতায়েন করা হয় না। প্রথম দিকে যে পুলিশ ছিল তারা অল্প চেষ্টা করেছে ঘটনাটা সামাল দেওয়ার, কিন্তু পরবর্তীতে যে এই যে এত বড় একটা আকার ধারণ করবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। দেখো, যেটা জানা এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে বিশ্বরূপ, যে এতগুলো ঘটনা পর পর বিভিন্ন জায়গায় ঘটছে, সংক্রমণের মতো ছড়াচ্ছে, কিন্তু তারপরেও যথাযথ পুলিশ মোতায়েন নয় কেন? আপাতত ধন্যবাদ তোমাকে। দেখুন মঞ্জিরা আর বিশ্বরূপ, আপনাদেরকে একটা ছবি দেখালো, ইটাহারের ছবি। তবে শুরুটা হয়েছিল কিন্তু সেই ফারাক্কা থেকে। নিশ্চয় মনে আছে আপনাদের, ফারাক্কার স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার নেতৃত্বে বিডি অফিসে হামলা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। তারপরে আমরা কার্যত একই ছবি দেখলাম চাকুলিয়ায়, সেখানেও দেখলাম কয়েকজন সেখানে বিডি অফিসে ঢুকে ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়, ইলেকট্রনিক্স বিভিন্ন গেজেট সেগুলো ভাঙচুর করা হয়। 2-3 দিন বন্ধ ছিল শুনানির কাজ। তারপরে সন্দেশখালী 1 নম্বর ব্লক, সেখানেও কার্যত একই ছবি। আর আজকে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি একেবারে আজকের ছবি, ইটাহারের ছবি। শুধু ছবিটা দেখুন, প্রত্যেকটা ছবি এক, শুধুমাত্র জায়গার নামগুলো পাল্টে যাচ্ছে। আর এখানে তো প্রশ্ন, দল হিসেবে যখন শাসক দল আদালতের যে নির্দেশ সেটাকে স্বাগত জানাচ্ছে, তখন প্রশাসন হিসেবে রাজ্য প্রশাসন কি করছে? আদালতকে এটাও জানিয়ে দিয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তারপরেও উপযুক্ত সংখ্যক পুলিশ কেন মোতায়েন করা হচ্ছে না? যদি একটা ঘটনা হতো, অনুমান করা যেতে পারতো পুলিশের কাছে কোনো খবর ছিল না বা হঠাৎ ঘটে গেছে। পরপর তো ঘটনাগুলো ঘটছে, এরপরে কি হবে, কালকে কি হবে কেউ জানে না। কালকেও কি এরকম কোনো ঘটনা ঘটলো, সেখানে পুলিশকে আমরা দেখতে পাবো না, দেখতে পাবো না, আমরা কেউ জানি না। কিন্তু বিগত যে ঘটনাগুলো ঘটেছে, জায়গাটা পাল্টে গেছে। সব জায়গায় যেমন একই ভাঙচুরের ছবি, সব জায়গায় সেই ছবি উঠে এসেছে, পুলিশ কার্যত নীরব দর্শক। এবং বিশ্বরূপ যে কথা বলছিল যে হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মী সেখানে দাঁড়িয়ে। ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন।
বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি, এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন? আমি প্রথম থেকে বলেছি যে মানুষকে হয়রানি, নির্যাতন, বারংবার হয়রানি করে ডেকে আজকে একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল। তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। বাংলার বিভিন্ন জায়গার সাথে সাথে ইটাহারে আজকে একটা সকালবেলা এসআইআর হিয়ারিং ছিল, কাগজ খুঁজে পাচ্ছে না, ফাঁসি দিয়ে মারা গেল। এর দায় বিজেপিকে নিতে হবে, তাদের দোসর কংগ্রেসকে নিতে হবে। আমরা লড়ছি, এই লড়াই সংগ্রাম চলবে, রাজপথে চলবে। আপনারা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, একজনও ভুল পথে, বিপদ পথে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। রাজনৈতিকভাবে পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের সহযোগিতা নিয়ে এসআইআর সেন্টারগুলোতে, হিয়ারিং সেন্টারে এই ভাঙচুর করা। কেন ভাঙচুর করা হচ্ছে? তার কারণ এসআইআর নিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ করে দেওয়ার, কিন্তু সেটা তারা সফল হয়নি। সুপ্রিম কোর্টের রাজ্যের সরকারকে নির্দেশ দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার, কিন্তু দেখা যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, ফলে তার চেলাচামুন্ডারা এই ধরনের কাজ করবেন। ইভিডিএ নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে হবে। আরে এই রাজ্যটা দেশ বিরোধীদের দখলে চলে যাচ্ছে। এতগুলো জায়গায় একই ঘটনা ঘটলো। আমার আপনার করের টাকায় কেনা সরকারি সম্পত্তি ভাঙচুর করলো একদল লোক, পুলিশ কি করলো? কতজনকে গ্রেপ্তার করেছে? হাতে গোনা কয়েকজনকে। তাদের বিরুদ্ধে কি কি ধারা দিয়েছে? একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন আরো একটা উঠছে, আজকে যখন শাসক দলের বিধায়ক ইটাহারের এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন, তখন যার মৃত্যুকে কেন্দ্র করে এত বড় একটা বিক্ষোভ হয়ে গেল, তার পরিবার কি বলছে শুনুন। আজকে ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য এর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। এসআইআর আতঙ্কে মারা গেছে। এই সমস্ত ঘটনা সিরিজ যখন দেখছি, তখন প্রথমে কোথায় ঘটেছিল মনে আছে তো? সেই ফরাক্কার বিডিও অফিসে এসআইআর কে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা, সেখানেও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে। আর সেখানে আমরা কি দেখেছিলাম? বিডিও যার ঘরে ভাঙচুর করা হলো, যাকে হেনস্থা করা হলো, তিনি যখন অভিযোগ দায়ের করলেন, তখন দেখলাম অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু অবশেষে নির্বাচন কমিশন তাকে পদক্ষেপ নিতে হলো। তারা কড়া বার্তা দেওয়ার পর জেলা শাসককে এফআইআর করতে বলা হয়েছে এবং তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলা হয়েছে। আমার সহকর্মী কৌশিক সঙ্গে রয়েছেন। কৌশিক, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, এফআইআর কি দায়ের করেছেন জেলা শাসক? দেখো, এখনো পর্যন্ত যেটা জেলা শাসক সূত্র বা জেলা ইলেকশন দপ্তর সূত্রে খবর, এখনো কিন্তু কোনো এফআইআর হয়নি। কিছু যখন ঘড়ির কাঁটা 5টা বাজে, তখন আমরা যোগাযোগ করেছিলাম বিডিওর কাছে। ফারাক্কার যিনি বিডিও, যিনি প্রথমে আননোন অভিযোগ করেছিলেন, তিনি বিধায়ককে চেনেননি। তার সঙ্গে যখন কথা বলি, তিনি বলেন প্রথমে একটি এফআইআর হয়েছিল, এখন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন তিনি সেটা জানেন না। এরপরে একাধিকবার জেলা শাসকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি টেলিফোন মারফত, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এবং পুলিশ সূত্রেও যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে কোনো প্রশাসনিক আধিকারিকরা তারা যাননি এফআইআর করার জন্য। অর্থাৎ পুলিশের কাছে গেলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ বা এফআইআর দায়ের হয়নি। কিন্তু আমরা জানি যে নির্বাচন কমিশন বিকেল 5টা অবধি সময় দিয়েছিল, এখন সন্ধ্যে 6:36 বেজে গিয়েছে, এখনো কোনো রকম এফআইআর দায়ের হয়নি এবং রিপোর্ট যায়নি নির্বাচন কমিশনের কাছে। ধন্যবাদ কৌশিক। শুভজিৎ মিত্র গ্রেফতারের কথা বলছিল না, এই যে এতগুলো ঘটনা ঘটছে, তাণ্ডব চালাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? শর্মিষ্ঠা একটু আগে মনিরুল ইসলামের কথা বলছিল, 5টায় সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কিন্তু রিপোর্ট জমা বা এফআইআর করা এই বিষয়গুলো জানা যাচ্ছে না। কেন এরকম হচ্ছে? কমিশন নির্দেশ দিচ্ছে, আদালতের নির্দেশ রয়েছে, তারপরেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। হচ্ছেটা কি? এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, হচ্ছেটা কি? কারণ আমরা বারবার দেখছি যারা নেতৃত্ব দিচ্ছেন এবং মনিরুল ইসলামের হুঁশিয়ারি, সেটাও আমরা শুনিয়েছি, তারপরেও ব্যবস্থা নয়। কমিশন বললো 5টার মধ্যে, তারপরেও নেই ব্যবস্থা। তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে প্রশাসন গেল কোথায়, পুলিশ গেল কোথায়? কারণ বারবার যেটা আমরা দেখছি যে যেখানে বিডিও নিজে আক্রান্ত,
ভিডিওর ঘরের ভিতরে সেখানকার জনপ্রতিনিধি এমএলএ ঢুকে সেখানকার আরেকজন তৃণমূল নেতা ঢুকে লোকজন নিয়ে চেয়ার ছুটছেন, মারছেন, শারীরিকভাবে হেনস্থা করছেন, আঘাত করছেন, চেয়ার টেবিল ভাঙা হচ্ছে। সেখানে ভিডিও কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন এবং পরে তিনি অভিযোগ করেছেন আন্দোলনের নামে। 1, 2 এই জায়গাতেই আবারও ফারাক্কাতে যদি আমরা দেখি, চাকুলিয়াতে যদি দেখি, পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। পুলিশ দাঁড়িয়ে দেখলো, পরে পুলিশ সেই এলাকা দখল নিচ্ছে এবং তারপর সন্দেশখালী 1 নম্বর সেখানেও ভাঙচুর করে চলে গেল এবং অ্যারেস্ট করতে গিয়ে গরিব হচ্ছে, কমপ্লেন হচ্ছে না, সিসিটিভি ফুটেজ রয়েছে। সব ক্ষেত্রে যদি তুমি দেখো, এই উত্তর দিনাজপুরেই কিন্তু একসময় দুষ্কৃতীদের তাণ্ডব করেছিল। সে সময় এক পুলিশ কর্তা বলেছিলেন যে আমাদের একটা গুলি করলে আমরা 4টে গুলি করবো, কিন্তু সেখানে পুলিশ নিজের সরকারের সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং বিডিওর মতো যারা গেজেটেড অফিসার রয়েছেন তারা কমপ্লেন করতে চাইছেন না, কমিশন বলার পরে তারা কমপ্লেন করছেন। অর্থাৎ এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে শাসক দলের নেতাদের মদতে তাদের একাংশের কর্মী, অভিযোগ যেটা উঠছে, তারা এসে ভাঙচুর করে চলে যাচ্ছে, পুলিশ দর্শক হচ্ছে এবং এটা সংক্রমণের মতো ছড়িয়ে পুলিশ যদি দর্শক হয় তন্ময়, এখনই যদি এই হয়, ভোটে কি হবে? সেটাই ভয়ের, সেটাই আশঙ্কা করছেন বিরোধীরা যে এখনই যদি এই পরিস্থিতি হয়, এখানেই কমিশন বারবার যখন সুপ্রিম কোর্ট সে নজরদারি করছে, সেখানে মামলা চলছে, সেখান থেকে নির্দেশ দিচ্ছে রাজ্যের প্রশাসনকে যে তোমরা নিরাপত্তা দাও এবং রাজ্যে যে নির্বাচন কমিশন রয়েছে তারা ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনার চিফ সেক্রেটারিকে তারা বলেছেন যে নিরাপত্তা দিন একদম বুথ লেভেল পর্যন্ত, যেখানে শুনানি হচ্ছে। তারপরেও কিন্তু যেমন খুশি তেমন চলছে প্রত্যেকটা জায়গাতে। আজকে ইটাহারের স্কুলে শুনানি, ইটাহারের স্কুলে গিয়ে ভাঙচুর করছেন, সেখানে শাসক দলের বিধায়ক হাজির রয়েছেন। স্কুলটা তো রাজ্য সরকারি, সেই স্কুলে বেঞ্চ, চেয়ার টেবিল, সেই এলাকার যারা রয়েছেন, যারা গিয়ে ভাঙচুর করছেন, তাদের পরিবারের সন্তানেরা সেখানে পড়াশোনা করেন। সেখানে সরস্বতী পুজোর প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলে বাঁশ খুলে যাচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, সেখান থেকে গিয়ে চেয়ার টেবিল ভাঙা হচ্ছে, বেঞ্চ ভাঙা হচ্ছে। অর্থাৎ অরাজকতা যদি বলো, এই ছবিগুলোর মধ্যে সেটা স্পষ্ট হচ্ছে। পুলিশ তারপর গিয়ে পৌঁছাচ্ছে। তুমি গত 2 দিন আগেই দেখেছো এসডি অফিসের ভিতরে একজন রাজনৈতিক নেতা গাড়ি ঢোকা মাত্রই একদল তারা তৃণমূল কর্মী সমর্থক, শাসক দলের কর্মী সমর্থক, নেতা, পরিচিত মুখ, তারা সেই গাড়িটাতে ইট দিয়ে, লাঠি দিয়ে আঘাত করছে। পুলিশ দাঁড়িয়ে তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আবার অন্য চিত্র দেখা যায় যখন বিরোধী দলের কর্মীরা যখন ডিএম অফিস বা বিডিও অফিসে ঘেরাও করতে যান, পুলিশ লাঠিচার্জ করে। এই 2 রকম চিত্র। ফলে কোথাও মনে হচ্ছে যে এই পরিস্থিতি সেখানে শাসক দলের নেতারাই হোক বা আধিকারিক যারা রয়েছেন, একদম বুঝতে পারছি। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। তাহলে তো একটা প্রশ্ন ওঠে যে সত্যি কি তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে নিয়ে কি কোথাও একটা চাপা ভয় রয়েছে? কারণ যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন রীতিমতো হুমকি হুঁশিয়ারি শোনা গিয়েছিল এই বিধায়কের মুখে। শুনুন। হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন, আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছ, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে হামলা চলল, বিডিও অভিযোগ দায়ের করলেন, কিন্তু তিনি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে, ছবি দেখিয়ে বিডিওকে জিজ্ঞাসা করলাম আপনি চেনেন না? তিনি বলছেন না আমি কাউকে চিনি না। সেদিন অভিযোগ দায়েরের পর বিডিও কি সাফাই দিয়েছিলেন শুনুন। এফআইআর তো আপনি কোথাও এমএলএর উপস্থিতি হচ্ছে, কোথাও কি আপনি ভয় পেয়েছেন? এই যে ছবিতে দেখা যাচ্ছে কিন্তু এমএলএর নাম নেই যে এফআইআর। এমএলএ বা এই যে এদেরকে চেনেন? এদেরকে চেনেন? পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই যে এই ছবিগুলোকে চেনেন? ইনাকে বা ইনাদের? ওই সময় আমি অন্য রুমে ছিলাম। ভাবছেন যে তৃণমূল বিধায়কের কর্মকাণ্ড নিয়ে এত বিতর্ক তৈরি হলো, এত চর্চা শুরু হলো, সে দমে গেল না, সে আবারও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছে। তার ঠিক পরে কি বলেছিলেন শুনবো। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, পাতাল থেকে ঠেসিয়ে বের করবো। শুধু ইশারায় বলবো ফাইনাল লিস্ট বের হবে,
তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। এই ধূপ ধূপ করে মরার চাইতে লড়াই করে মরা আমি মনে করি জীবনের সার্থক। কমিশন সারা দেশে কাজ করছে, সুতরাং সারা দেশে যেভাবে কাজ হচ্ছে বাংলাও তার মধ্যে পড়ে। সারা দেশে যে নিয়ম বাংলায় সেই নিয়ম। কে মনিরুল বা কেউ কিছু যদি এই ধরনের কমিশনের বিরুদ্ধে কথা বলে, অসাংবিধানিক কথা বলে, তাদেরকে জেলে যেতেই হবে এবং তাদেরকে শাস্তি পেতেই হবে। গোটা ভোটের এই লিস্টের প্রক্রিয়াকে বিজেপি তৃণমূল একটা সার্কাসে পরিণত করেছে, আর সেখানে মাঝে মাঝে কোনো কোনো জোকারের উদয় হচ্ছে। কে বেরোচ্ছে, কে ধরছে, কে মালা পড়াচ্ছে, এরা হচ্ছে অপরাধীদের আশকারা দিচ্ছে। আদতে মানুষের যে যন্ত্রণা, হাজার হাজার মানুষ যে এসআইআর শিকার হচ্ছে, লাখ লাখ মানুষ, তাদেরকে সব কাজ ছেড়ে দিয়ে এখন ডকুমেন্টস খুঁজতে হচ্ছে। এই জন্য বিজেপি তৃণমূল দুজনেই দায়ী। সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয়। এই মুহূর্তে এ নিয়ে রাজনৈতিক দলের তরফে কোনো মন্তব্য করব না। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে। মানুষের এই হয়রানির জন্য তো ইলেকশন কমিশনের কর্তাদের বিরুদ্ধে আগে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এতগুলো মৃত্যুর দায় তো নির্বাচন কমিশনে, তাদের বিরুদ্ধে তো খুনের চেষ্টা, খুনের প্ররোচনা, তাই সেই সব ধারাগুলো দিয়ে মামলা হওয়া উচিত। আয়নায় মুখ দেখুক আগে নির্বাচন কমিশন। আর এটা পুলিশ কি করছে, এটা পুলিশ প্রশাসনের বিষয়, এখানে রাজনৈতিক মন্তব্য করবো। আর এবার যখন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে স্পেসিফিক তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন, তখন আমরা যোগাযোগ করেছিলাম বিধায়কের সঙ্গে, তখন তিনি কি বলছেন শুনুন। আমার জানা নেই, আমি কি বলবো, আইন আইনের কোথায় চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে। 14 তারিখ ঘটেছিল 14 জানুয়ারি ফারাক্কার ঘটনার 15 তারিখ আমাদের সহকর্মী কৌশিক একটা ছবি প্রিন্ট আউট নিয়ে চলে গেছিলেন বিডিওর কাছে। বিডিওকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল, চেনেন এদেরকে? অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে তো অভিযোগ দায়ের করেছেন। যদি আপনি না চিনে থাকেন তাহলে কি আপনি বিডিও হয়ে ব্লক স্তরে কাজ করে এমএলএ কে চেনেন না, লোকাল কাউকে চেনেন না, এটা আপনার ব্যর্থতা নয়? নাকি চিনে আপনি কোনো রকম ভাবে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করেননি? যাই হোক, বেশ কয়েকজনকে পুলিশ অবশ্য পরবর্তী সময় গ্রেপ্তার করে, তাদের মধ্যে 6 জনের জামিন হয়েছে গতকাল। আর জামিনের পরে দেখুন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বিডিও অফিস, মানে আমার আপনার ট্যাক্সের টাকা যে সরকারি অফিস চলে, সেই অফিসে ভাঙচুর করা হয়েছিল, জেলে গেছিল, জেল থেকে বেরোচ্ছে, তাদের দল তাদেরকে বীরের সম্মান দিচ্ছে, মালা পরিয়ে। ছবিগুলো দেখুন, এই ছবিও গতকাল দেখেছে বাংলা। তথা বাংলাবাসী সকলের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি। মানুষের স্বার্থে যে লড়াই করতে গিয়ে আমাদের ভেতরে জেলখানায় হয়তো 6 দিন থাকতে হলো, এটা আমাদের একটা বীরত্বর পরিচয়। মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে। দারুণ বক্তব্য, বীরত্বের পরিচয়। বীরদেরকে দেখলেন, এই বীরেরাই সেদিনকে ভাঙচুর করেছিল বিডিও অফিস, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। বেরোনোর পর তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মীদের মালা পরাচ্ছে, বলছে বীরত্বের পরিচয় দিয়েছে। যাই হোক, বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, শুনুন পরপর। ওর নামটা বাঁচতে ওই 6 জনকে ধরেছিল, যাদের হয়তো খুঁজলে দেখা যাবে যে তাদের কতটা দোষ ছিল। কিন্তু আসল অপরাধী যে ওখানকার এমএলএ, তার নামে একটা এফআইআর করে দিয়ে উল্টে সে ধমকি দিয়েছিল। আপনারাই দেখিয়েছেন যে এরপর যদি কাউকে গ্রেফতার হয়, মালদা জুড়ে আগুন জ্বলবে। কতটা নির্লজ্জ একটা সরকার হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বাংলা অশান্ত হচ্ছে কেন? তার কারণ এই নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া, যেটা বিজেপির নির্দেশে হচ্ছে, বিজেপির সাহায্য করার জন্য হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর তার জন্য এই বিজেপি নেতারাও ইললজিক্যাল হয়ে গেছে যে মানুষের ওপর চাপিয়ে মানুষকে হেনস্থা করে তবে নাকি তারা নির্বাচন জিতবে। মানুষ তার প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। এইভাবে মানুষের অধিকার কাড়া যায় না, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যায় না। এই সমস্ত ঘটনার যদি কারোর বিরুদ্ধে এফআইআর করতে হয়, তাহলে করতে হবে, করা উচিত গণেশ কুমারের বিরুদ্ধে।
আচ্ছা, জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম না, তিনি বলছিলেন যে সাধারণ মানুষ ক্ষেপে উঠেছেন, অশান্ত হয়ে পড়ছেন, কিন্তু এই যে এতগুলো তাণ্ডব চলছে বিভিন্ন জায়গায়, পুলিশ চুপচাপ দেখছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, এইগুলোর কি? এগুলো আসলে বিজেপি সরকার থাকলে কোনোভাবেই হতো না। কে বলছেন? সুকান্ত মজুমদার বলছেন, এবং তিনি বলছেন সরকারি আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন অথচ পুলিশ দেখছে, বিজেপি সরকার এলে এসব বন্ধ করা হবে। সুকান্ত মজুমদারের স্মৃতি বিভ্রাট হয়েছে, ওকে বলুন সকালে আয়ুর্বেদে চিকিৎসা করাতে, পাল্টা খোঁজা দিচ্ছেন আবার কুণাল ঘোষ। এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুর্মুষ করে দেওয়ার ব্যবস্থা করতো। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে এই সমস্ত দুষ্কৃতিবাজি চলবে না, সোজা হয়ে যেতে হবে, নাহলে উত্তরপ্রদেশে যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট দিয়ে সোজা বানানো হবে। সুকান্ত মজুমদার তার স্মৃতি বিভ্রাট ঘটেছে, ওনাকে বলুন সকালবেলা আয়ুর্বেদের চিকিৎসা করতে। কারণ যখন গুজরাটে বিলকিসের গণধর্ষণকারী এবং বিলকিসের পরিবারের গণহত্যাকারীদের যাদের যাবজ্জীবন সাজা হয়েছিল তাদের জেলগেট খুলে দিয়ে এই সুকান্ত বাবুদের বিজেপি সরকার মুক্ত করেছিল এবং তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়ে মিছিল করে জয়ধ্বনি দিয়ে নিয়ে গেছিল। ভুলে যাবেন না, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের আবার জেলে ফিরিয়ে আনতে হয়েছে। সেই সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছেন, গুজরাটটা ভুলে গিয়েছেন। ঘুম থেকে উঠে আয়ুর্বেদ চিকিৎসা করুন, স্মৃতি বাড়ান। দেখুন, এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা রাজনৈতিক তর্ক বিতর্ক দেখছি এবং আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত বেশ কিছু নির্দেশও দিয়েছে। আর এই কারণেই জানেন তো, অন্তত 10 দিন পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। আজ রাতে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। বিস্তারিত জানাবেন শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। দেখো, যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে যে মানুষকে সময় দিতে হবে, অর্থাৎ যবে থেকে এই নথি বিভিন্ন পঞ্চায়েত বা বিডিও ব্লক অফিসে জানানো হবে, তারপর এবং তারপর শুনানির জন্য সময় দিতে হবে। যেহেতু আফ্রিকাতে এই 10 দিন কথা বলা হচ্ছে, সেখানে মনে করা হচ্ছে যে 7 তারিখ 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন ছিল, সেক্ষেত্রে আরো 10 দিন পিছিয়ে যেতে পারে শুনানির শেষ দিন। এবং যেহেতু তারপর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত এসআইআর তালিকা প্রকাশের সময় ছিল, সেটাও আরো 10 দিন পিছিয়ে যেতে পারে। কার্যত এসআইআর প্রক্রিয়া 10 দিন পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। দেখুন, অবশ্যই আমাদের নজর থাকবে যে নোটিশে কি বলা হয়, কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি শনিবারের দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে, কারণ তথ্যগত অসঙ্গতি এবং আনম্যাপড ভোটারদের তালিকা শনিবার দিন প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, আদালতের স্পষ্ট নির্দেশ ছিল যে তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশন অক্ষরে অক্ষরে সেটা পালন করতে চলেছে এখনো পর্যন্ত যা খবর। অন্যদিকে শীর্ষ আদালত নির্দেশ না দিলেও কিন্তু তারা আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করবে। সূত্র মারফত আমরা এও খবর পেয়েছি যে এ রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা 31,68,426 জন। তথ্যগত অসঙ্গতি রয়েছে 94,94,132 জনের। গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, শহরে ওয়ার্ড অফিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জনসমক্ষে এই তালিকা প্রকাশ করা হবে, মানে টানানো থাকবে। আরও বলা হয়েছে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ হিসেবে চিহ্নিত, তারা নিজেরা অথবা অনুমোদিত জনপ্রতিনিধির মাধ্যমে, মাফ করবেন, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে 10 দিনের মধ্যে নথি সহকারে আপত্তি জানাতে পারবেন। দিকে দিকে এই যে এসআইআর এর শুনানি চলছে এবং সেই শুনানিকে কেন্দ্র করে যে বিক্ষোভ, যে উত্তেজনা, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আসানসোলের সেই ছবিটা একবার দেখাই আপনাদের। আসানসোলে সেখানে কি হয়েছে, এই এসআইআর শুনানি ঘিরে তুমুল উত্তেজনা। কেন? সেখানে তৃণমূল নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। কাদের বিরুদ্ধে এই অভিযোগ? বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। কি বলা হচ্ছে যে গাড়ি ভাঙচুর হয়েছে, লাঠি নিয়ে হামলা করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। দেখুন সেই ছবি। যেখানে যা বেআইনি যা জিনিস হবে তার বিরুদ্ধে যা আইন যা বলে তাই হবে। কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কোনো লোককে, বিজেপির লোক
মারবে এই জিনিস কাউন্টিং সেন্টারের ভিতর, এই জিনিস হতে পারে না। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমরা ইনকোয়ারি করে দেখে নিচ্ছি, আমরা খবর পেয়েছি, আমরা খবরটা নিয়ে এখনো সত্যতা যাচাই করিনি। এত ভিড় হয়ে গেছে, সেই ভিড়ের মধ্যে সুস্থভাবে সবাই থাকে, সবাই আমরা চেষ্টা করছিলাম, মানুষও চেষ্টা করছে। হঠাৎ করে এই রেলে গতবার হচ্ছে একটা ভালো জায়গা ছিল, আজকে একদম রেলের দিকে পেছনে একটা ফাঁকা মাঠে আজকে পর্যন্ত হঠাৎ করে যে এক ট্রাক বিজেপির গুন্ডারা এসে যাকে পেয়েছে সামনে তার উপর চার্জ করে প্রচুর ছেলে আজকে ইনজিওর হয়েছে আমাদের। এসআইআর নামে হয়রানির অভিযোগ, আজও দিকে দিকে বিক্ষোভ। রাজারহাটের ছবি দেখাবো আপনাদের। রাজারহাটে বিডিও অফিসের গেটে সিপিএম এর বিক্ষোভে তুলকালাম, পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি। আমার নামের বানান ভুল, এইসব বলে যদি বারবার ডাকা হয়, এটার তো কথা এসআইআর ছিল না। আমরা বলেছিলাম যে মৃত ভোটার এবং যে ভোটার চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হোক, কিন্তু তারপরে যে ভোটার রয়েছে, যাদের বাবা দাদু সবাই এখানকার, 2002তেও যাদের নাম রয়েছে, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এইভাবে ডাকা, এটা মানা যাচ্ছে না। রাজারহাটের বিক্ষোভের ছবিতে আপনারা দেখলেন। এবার আসানসোলের দিকে নজর রাখা যাক। এসআইআর হয়রানির প্রতিবাদে বামেদের বিক্ষোভে উত্তেজনা। আসানসোলে বামেদের এসডিও অফিস অভিযানে উত্তেজনা। আসানসোল এসডিও অফিসের বাইরে বিক্ষোভ বামেদের, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সিপিএম। এটাকে আমরা মোকাবেলা করার জন্য রাস্তায় নেমেছি। দুটো রাজনৈতিক দল বাইনারি করছে, তারা হিন্দু মুসলমান করছে, তারা ভাষার ভিত্তিতে ভাগ করছে। আমরা বলছি যারা অসাধারণ, যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা, তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে। প্রশাসন এমনভাবে সাজিয়েছে যাতে নৈরাজ্য তৈরি হয়। আর এবার আপনাদেরকে নিয়ে যাবো বলাগড়ে, হুগলির বলাগড়ে। সেখানে বিডিও অফিস চত্বরে, না সেখানে বিডিও অফিসে ভাঙচুর হয়নি ঠিকই, কিন্তু বিডিও অফিসের সামনে মানে ওই চত্বরে রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ছবিটা একবার দেখুন, পুলিশের তরফ থেকে সামাল দেওয়া হয়। একদিক থেকে ওঠে জয় বাংলা স্লোগান, আরেক দিক থেকে জয় শ্রীরাম স্লোগান। পুলিশ অবশ্য এখানে বেশ অ্যাক্টিভ ছিল, অন্তত ছবি সে কথাই বলছে। দুপক্ষকে দুদিকে পুলিশ সরিয়ে দেয়।